সুদীর্ঘ 9 বছরের হতাশা, সুদীর্ঘ প্রতিবাদ, সুদীর্ঘ আন্দোলন, রাজনৈতিক জটিলতা, আইনি লড়াই কাটিয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য হয়েছে। সেই মোতাবেক সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে নোটিফিকেশান জারিও করেছে, গেজেট প্রকাশিত হয়েছে, যেখানে আমরা এই নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা পেয়ে গেছি। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর মিলেছে এই গেজেটের মধ্য দিয়ে, এই নোটিফিকেশানের মধ্য দিয়ে। আমরা জানতে পেরেছি পরীক্ষা পদ্ধতি কী হবে। পরীক্ষার ডেট আমরা জানতে না পারলেও সেই পরীক্ষা কতগুলি ভ্যাকেন্সির এগেনস্টে হবে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি এই পরীক্ষা কত নাম্বারের হবে। আমরা জানতে পেরেছি পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন, কারা কারা অংশগ্রহণ করতে পারবেন না। আমরা জানতে পেরেছি কত বয়সের মধ্যে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। আমরা জানতে পেরেছি কোন কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। আমরা জানতে পেরেছি ইন্টারভিউ আদৌ হবে কি না, হলে কোন ডেটে হচ্ছে এবং সেই সঙ্গে কাউন্সেলিং কত তারিখে হবে, নিয়োগ প্রক্রিয়া কত তারিখের মধ্যে শেষ হবে, কোন সিলেবাসের ওপর হবে সেটাও জানতে পেরেছি। সমস্ত কিছুই আমাদের কাছে উত্তর এসে গিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এমন কিছু বিষয় এখানে নির্দেশ করা হয়েছে, এমন কিছু পক্ষপাতিত্ব দেখানো হচ্ছে, এমন কিছু এক নজর কিছু দৃষ্টি দেখানো হচ্ছে, যেখানে কিন্তু আমরা কেউই এই নোটিফিকেশান কিংবা এই গেজেটের ওপর আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। কেননা এখানে এমন কিছু বিষয় ঢোকানো হয়েছে যেগুলো কিন্তু একটা পক্ষপাতিত্বকেই প্রধান করে দেখানো হচ্ছে। অনেকে বলছেন, অর্থাৎ আইনজীবীরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, এই গেজেট, এই নোটিফিকেশান নাকি কেবলমাত্র পুরনো ক্যান্ডিডেটদের সপক্ষে, তাদেরকে কেবল অংশগ্রহণ করানো ব্যতীত তাদেরকে এখানে সরাসরি নিয়োগ করতে চায়। পাশাপাশি নতুনদেরকে কিন্তু দীর্ঘ 9 বছরের পাশাপাশি আবারও তাদেরকে নতুন করে বঞ্চিত করতে চাইছে রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড এবং মধ্যশিক্ষা পর্ষদ। এই কারণেই কিন্তু আমরা সকলেই এখনও পর্যন্ত হতাশ, এখনও পর্যন্ত দুশ্চিন্তার মধ্যেই কাটাচ্ছি। কেননা এখানে স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য একাধিক পদক্ষেপ তো কমিশন নিয়েছে ঠিকই, কিন্তু এমন কিছু পদ্ধতি নিয়েছে যে পদ্ধতির ক্ষেত্রে কিন্তু নতুনদের ক্ষেত্রে চাকরি পাওয়া একেবারেই দুষ্কর বলা চলে। ভ্যাকেন্সি পোস্ট যেমন ততটা বেশি নয়, কিন্তু পরীক্ষা যদিও একটাই হবে, একবারই হবে এবং সকলেই ওই একটাই পরীক্ষা দেবেন, পুরনো থেকে নতুন, বয়স বেশি থেকে কম। কিন্তু একটা বিষয় এখানে গোলমাল রয়েছে, আপনারা সকলেই বুঝতে পারছেন। সেই একটা বিষয় হলো এক্সপিরিয়েন্স। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান নিয়ে ততটা হয়তো মাথা ব্যথা নেই, কেননা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সকলের ক্ষেত্রেই সমান রয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স সব থেকে ভাইটাল একটা ব্যাপার। আর দ্বিতীয় যদি বলতে হয় সেটা হলো ইন্টারভিউ যেখানে 10 নাম্বার হওয়ার কথা সেখানে কিন্তু বাড়িয়ে 20 নাম্বার করা হয়েছে। এই দুটো বিষয়, অর্থাৎ ইন্টারভিউ আর এক্সপিরিয়েন্স, এই দুটোর মধ্যেও যদি ইন্টারভিউকে আমরা বাদ দিই, কেননা ইন্টারভিউ সকলের ক্ষেত্রেই থাকছে, কিন্তু এক্সপিরিয়েন্স ব্যাপারটা কিন্তু মোটেই সম্ভব নয়। দীর্ঘ 9 বছর নিয়োগ হয়নি, তাহলে এই 9 বছর ধরে অপেক্ষা করে থাকা ক্যান্ডিডেটরা কিন্তু এক্সপিরিয়েন্স কোথা থেকেই পাচ্ছেন না ধরে নেওয়া যায়। সেই জায়গা থেকে এই 9 বছর ধরে যারা চাকরিরত রয়েছিলেন, তাদের চাকরি যে দুর্নীতির কারণে বাতিল হয়েছে, যেখানে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতির ওপর দাঁড়িয়েছিল, সেখানে সেই দুর্নীতির কারণে বাতিল হওয়া ক্যান্ডিডেটদেরকে আবারও যেখানে এক্সপিরিয়েন্সের কারণে 10 নম্বর বরাদ্দ করা হচ্ছে এবং যা দেখা যাচ্ছে যে প্রত্যেকেই 10-এ 10 পাবেন, সেই 9 বছরের চাকরি করে থাকা ক্যান্ডিডেটরা, সেই জায়গা থেকে নতুন ক্যান্ডিডেটরা হয়তো অংশগ্রহণ করলেও সেটা কিন্তু একেবারেই ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। সেদিকে কিন্তু সিঁদুরে মেঘ জমে উঠছে, যে কারণে কিন্তু এখনও আমরা আশ্বস্ত হতে পারছি না। কিন্তু এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবারই বলেছেন যে এই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত বিষয়টাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের ওপর, সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর, কেননা এই নিয়োগ প্রক্রিয়ার গেজেট থেকে শুরু করে নোটিফিকেশান, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সমগ্র নিয়োগ প্রসেস সমস্ত কিছুই কিন্তু সুপ্রিম কোর্টের আর্গুমেন্ট আকারে জমা দিতে বা এই এফিডেভিট আকারে জমা দিতে বলা হয়েছে। কিন্তু এখন দেখার বিষয় এখানে কি ঘটতে চলেছে। এ যাবৎ এ পর্যন্ত যেখানে ফর্ম ফিল আপ কবে থেকে করা হবে, ফর্ম ফিল আপের ফিস কত দেওয়া হবে, কোন পদ্ধতিতে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত, সমস্ত কিছু দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পরিস্থিতির মধ্যে অবস্থান করছে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার এবং বিরোধীরা, বিভিন্ন সমালোচকেরা, সেটাই কিন্তু আজকের এপিসোডে একটু আলোচনা করার চেষ্টা করব। নিয়োগে স্বচ্ছতা আনতে বিশেষ পদক্ষেপ নিয়েছে এসএসসি। এটা একটু জানা দরকার, কেননা এই স্বচ্ছতা আনার ক্ষেত্রে আমরা ভেবেছিলাম, এই যাবৎ জেনেছিলাম নোটিফিকেশান পাবলিশড হওয়ার দিন পর্যন্ত যে
ইন্টারভিউয়ের সময় ভিডিও রেকর্ডিং থাকবে। আর তার সঙ্গে স্বচ্ছতা বলতে ওএমআর সিট ক্যান্ডিডেটকে বাড়িতে আনতে দেওয়া হবে, সেই সঙ্গে ওএমআর সিট তারা স্ক্যান কপি সংগ্রহ রাখবে বেশ কয়েক বছর, এবং সেই সঙ্গে ওএমআর সিট সহ অ্যান্সার সিট কিন্তু পাবলিশ করা হবে, যেখানে ক্যান্ডিডেটরা সমস্ত কিছু তাদের কাছে স্বচ্ছভাবে জানতে পারবে। কিন্তু সেই স্বচ্ছতার আরও যে বেশি কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাই কিন্তু এখানে এই আপডেটের মধ্যে বলা হয়েছে। সেই সঙ্গে এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারে, একাডেমিক কোয়ালিফিকেশানের ব্যাপারে বর্তমানে রাজ্য সরকার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা এসএসসি বোর্ড কোন পর্যায়ে অবস্থান করছে সেটা একটু আজকের এপিসোডে আমরা আলোকপাত করার চেষ্টা করব। একটু যদি ধৈর্য সহকারে আপনারা এপিসোডটি দেখেন তাহলে এ ব্যাপারে আশা করি আপনাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন, এখানে বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানের ক্ষেত্রে বাড়তি সতর্কতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই বাড়তি সতর্কতা কি শুনলে একটু আশ্চর্য হতে হয়, কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়, কেননা আমাদের কাছে এই বিষয়টা ম্যাটার নয়। আমাদের কাছে প্রধান ম্যাটার হলো সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমাদেরকে যদি সমস্যায় ফেলে সেটা কিন্তু এই এক্সপিরিয়েন্সই ফেলবে। এবং সেই সঙ্গে আরও বিশেষ কিছু দিক বলা হচ্ছে যেটা কি লিখিত পরীক্ষা, এক্সপিরিয়েন্স এবং সেই সঙ্গে একাডেমিক কোয়ালিফিকেশান, এই তিনটেকে যোগ করে তবেই নাকি ইন্টারভিউ ডাকা হবে। আর এইখানেই কিন্তু সবথেকে ভাইটাল ব্যাপারটা রয়েছে যে এক্সপিরিয়েন্সের কারণে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স ম্যাচ করবে, যাদের এক্সপিরিয়েন্স এখানে যুক্ত হবে, তারাই কেবলমাত্র ইন্টারভিউ ডাক পাবে, নতুনরা কিন্তু পারবে না। কেননা 10 নাম্বার পিছিয়ে যাওয়া মানে কিন্তু অনেকটাই পিছিয়ে যাওয়া, যেখানে 1-2 নাম্বার কিংবা 0.5 নাম্বারের জন্য অনেকটাই পিছিয়ে যেতে হয়। আপনারা অভিজ্ঞ, আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যাই হোক, এখানে বিস্তারিত কি বলা হয়েছে একটু জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি বলা হয়েছে এবং বর্তমানে কোন পজিশনে রয়েছে এসএসসি পরিষদ। কি বলা রয়েছে? গত শুক্রবারই নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসির তরফ থেকে। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তৎপরতাও শুরু হয়েছে এসএসসিতে, কারণ এবার তারা সম্পূর্ণ প্রক্রিয়াটিতে করতে চান স্বচ্ছভাবে। আর এই স্বচ্ছতা আনতে এবার ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে এসএসসি সূত্রে খবর, আবেদনকারী চাকরি প্রার্থীদের 3টি পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ যাবৎ কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হতো জাস্ট একটা পর্যায়ে, 2016 ক্ষেত্রেও কিন্তু একটা পর্যায়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করা হয়েছিল, কিন্তু এবারে করা হবে বলছে 3টি পর্যায়ে। কীরকম সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যাপারে, অনলাইনে যখন আবেদন আসবে সেই সময় প্রথম পর্যায়ে ভেরিফিকেশান হবে, ব্যাস, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে কোনো চাপ নয়। ইন্টারভিউ হওয়ার সময় দ্বিতীয় ভেরিফিকেশান এবং কাউন্সিলিংয়ের সময় হবে তৃতীয় পর্যায়ের ভেরিফিকেশান। দেখুন, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে বিষয়টা ততটা কঠিন নয়, কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় যদি আপনার কিছু জটিলতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি ওখান থেকেই কাটছাট হয়ে যাবেন। এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, কেননা নিয়োগ প্রক্রিয়ার প্রতিটা স্টেপই কিন্তু আমাদের কাছে ভাইটাল, খুবই জরুরি, খুবই রিস্কি। কোনো ভুয়ো ডকুমেন্ট দিয়ে কোনো চাকরি প্রার্থী আবেদন করেছেন কিনা বা এসএসসি আধিকারিকদের কোনো তথ্য নজর এড়িয়ে গেল কিনা তা যাচাই করার জন্যই এবার এসএসসি ভেরিফিকেশানে বাড়তি গুরুত্ব দিতে চাইছে বলে সূত্রের খবর। পাশাপাশি এসএসসির তরফ থেকে এও জানানো হয়েছে, কোনো চাকরি প্রার্থী কোনো স্কুলে চাকরি পাচ্ছেন তা চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে আপলোড করা হবে। অর্থাৎ কোনো চাকরি প্রার্থী তার মেরিট বা তার র্যাঙ্ক অনুসারে কোনো স্কুলে কোন জায়গায় চাকরি পেলেন, নিয়োগপত্র পাওয়ার 1 ঘন্টার মধ্যেই এসএসসি তা ওয়েবসাইটে আপলোড করবেন। অর্থাৎ যারা যারা চাকরি পাবেন তারা কোন স্কুলে পেলেন সমস্ত কিছু তার ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু অনলাইনে আপলোড করা হবে। এদিকে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফ থেকে। নির্ঘণ্টে দেখা যাচ্ছে সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা দিতে শুরু হবে এই প্রক্রিয়া, যা শেষ হবে নভেম্বরে কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে। এই বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নয়া নিয়োগ বিধি প্রকাশ করেছে রাজ্য, অর্থাৎ সেই গেজেটের কথা বলা হচ্ছে। সেই গেজেট তারপরেই নোটিফিকেশন জারি হয়েছে, সেটাই এখানে বলা হয়েছে। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হয়েছে চলতি নিয়োগ প্রক্রিয়ায় কোনো খাতে রাখা হয়েছে কত নম্বর। পূর্ববর্তী নিয়মের থেকে অনেক ক্ষেত্রেই বদল আনা হয়েছে, সেখানে বদলেছে নম্বর বিভাজন রীতি। নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিধি অনুযায়ী লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ, ক্লাস করানোর ক্ষমতার উপর তৈরি হবে প্যানেল, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। একই সঙ্গে এই নিয়োগ বিধিতে জানানো হয়েছে মোট 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে ওএমআর সিটে, 10 নম্বরে থাকবে
শিক্ষাগত যোগ্যতার জন্য এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর 60% বা তার বেশি নম্বর পেলেই 10 নম্বর পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যদি গ্র্যাজুয়েটে বা বিএতে যদি আপনার 60% নাম্বার নাও থাকে, কিন্তু আপনার যদি মাস্টার ডিগ্রিতে 60% থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েট বা স্নাতক বা স্নাতকোত্তর যেটাতে হোক, যেটাতে একটিতে যদি আপনার 60% নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি এখানে 10-এ 10 পাচ্ছেন। নতুবা আপনার যদি 50 থেকে 60%-এর মধ্যে নম্বর থাকে তাহলে 8 নাম্বার, আর 50%-এর কম পেলে কিন্তু 6% মানে 6 নাম্বার দেওয়া হবে। এছাড়াও নয়া নিয়োগ বিধিতে কর্মরত শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এই জায়গাটা নিয়ে কিন্তু প্রবলেম, আর এটাই কিন্তু পক্ষপাতিত্বের একটা জায়গা বলা চলে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে 10 নম্বর। সরকার নিয়ন্ত্রিত স্কুলে প্রতি বছর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে 2 নম্বর করে। এক্ষেত্রে আরও 5 বছর বা তার বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে পুরো 10 নম্বর। ক্লিয়ার, বুঝতে পারছেন? দেখুন, এক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম কেউই কিন্তু সুখী নন, কেউই খুশি নন। তারা কিন্তু বলছেন এই নোটিফিকেশান কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে রয়েছে। তারা বলছেন যে এই নিয়ম নয়, বরং 2016-র যে গ্যাজেট ছিল, 2016-র যে নোটিফিকেশান ছিল, 2016-র যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল, সেই প্রসেসেই কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট করতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বলে তাদের অভিমত। এবং এ নিয়ে কিন্তু হাইকোর্টে কেস ফাইলও হয়েছে, এবং সেখান থেকে কী আউটকাম আসে আমরা জানবো, এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট থেকেও কী নির্দেশিকা আসে আমাদেরকে কিন্তু জানতে হবে। এ যাবৎ কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যারা কেস লড়ছেন, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন কিংবা ফিরদৌস শামীম সাহেব বলুন, তারা কেউই কিন্তু এ ব্যাপারে সন্তুষ্ট নন। তারা কিন্তু এ ব্যাপারে বিচারপতিদের এই বিষয়টা দৃষ্টিপাত করতে চাইছেন, তারা এই ব্যাপারে সচেষ্ট রয়েছেন। দেখা যাক কী হয়। সেই সঙ্গে অন্য একটা পেপার বলছে যে লেকচার, ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ তুলে না দিলে স্বচ্ছ নিয়োগ করা মোটেই সম্ভব নয়। স্কুল শিক্ষক নিয়োগের বিধি প্রকাশ এসএসসি। কি বলা হচ্ছে একটু দেখে নিই। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, আগে এটি ছিল 55 নম্বরের। অর্থাৎ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া ছিল 55 নম্বরের, অথচ এখানে করা হচ্ছে 60 নম্বরের। পার্থক্য করা হয়েছে এই জায়গাটাতে, কিন্তু বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়মের বিরুদ্ধে চলে যাচ্ছে। 35 নয়, এবার থেকে শিক্ষাগত যোগ্যতার উপর থাকছে সর্বোচ্চ 10 নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনে 20 নম্বর থাকবে। তারপরে রয়েছে 2025 সালের 1 জানুয়ারি হিসাবে 40 বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানানো যাবে। তপশিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকছে। উচ্চ প্রাথমিক নিয়োগেরও কিন্তু গেজেট রয়েছে। সেই গেজেট অনুযায়ী বলা হচ্ছে যে উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য টেট পাস বাধ্যতামূলক। অর্থাৎ এখানে কিন্তু যে গেজেটটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আপার প্রাইমারিরও কথা বলে দেওয়া হয়েছে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। টেটের প্রাপ্ত নম্বরে সর্বাধিক গুরুত্ব থাকবে সর্বোচ্চ 40 নম্বরের। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর সিট সংরক্ষণ করতে হবে। ওএমআর সিটে স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষ করার পর 10 বছর পর্যন্ত ওএমআরের স্ক্যান কপি সংরক্ষিত রাখা বাধ্যতামূলক। প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে পরবর্তী 1 বছর পর্যন্ত মেধা তালিকা এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকছে। প্রয়োজনে রাজ্য সরকার আগাম অনুমতি নিয়ে সেই মেয়াদ আরও 6 মাস পর্যন্ত বাড়াতে পারবে বলে জানাচ্ছে কমিশন। এদিকে আবার দেখুন আরেকটা পেপার কাটিং বলছে নিয়োগ কোন পথে, সব নজর সেই শীর্ষক কোর্টের দিকে। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়োগ প্রক্রিয়া করা হলেও কিন্তু এই নিয়োগের ভবিষ্যৎ কী তা পুরোটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরেই। নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক এবং গ্রুপ সি, গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী হিসেবে সব মিলিয়ে 44,203টি পদে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার এসএসসির যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে শুধুমাত্র এই ক্যাটাগরিতে শিক্ষক হিসেবে 35,726টি পদে নিয়োগের উল্লেখ রয়েছে। তবে 7 পাতার এই নিয়োগ বিজ্ঞপ্তির ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়োগের পুরো প্রক্রিয়াটাই নির্ভর করছে শীর্ষ কোর্টের পরবর্তী নির্দেশের উপরে। কারণ 3রা এপ্রিল এসএসসির 2016 সালের প্রায় 26,000 চাকরি শিক্ষক শিক্ষাকর্মীর পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যে নির্দেশ দিয়েছে সেই রায়ের পুনর্বিবেচনায় চেয়ে আদালতে আলাদাভাবে রিভিউ পিটিশন করেছে রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি তারাও কিন্তু এর সঙ্গে রয়েছেন। এখনও পর্যন্ত সেই আবেদনের উপরেই কোনো শুনানি হয়নি, শুনানির দিনও ধার্য হয়নি। আইনজ্ঞদের পাশাপাশি বিকাশ ভবনের কর্তাদের একটা বড় অংশ বলছেন এই পিটিশন যদি সুপ্রিম কোর্টে খারিজ করে দেয় অথবা শুনানি করে কোনো নির্দেশ দেয় তাহলে তার উপর এই গোটা নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। এমনিতে সুপ্রিম রায়ে চাকরিহারা তথাকথিত নন টেন্টেড ও বা যোগ্য চাকরিহারারা চাইছেন তারা পরীক্ষায় বসবেন না এবং তাদের পূর্ণ মেয়াদের চাকরি নিশ্চিত করুক সরকার। ফলে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তারা ক্ষুব্ধ।
আবার সেই বিজ্ঞপ্তিতে যেহেতু প্রায় প্রতিটি প্যারায় সুপ্রিম কোর্টের বিষয়টি উল্লেখ করা হয়েছে, তাই তাদের দুশ্চিন্তা আরও বাড়ল, বই কমল না। আর নতুন পরীক্ষার্থীরাও দুশ্চিন্তায় যে রিভিউ পিটিশনের রায় যাই হোক না কেন, তাতে এই বিজ্ঞপ্তি আবার সম্পূর্ণ বা আংশিক বদলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কেন পুরনো ও নতুন এই দুই অংশের চাকরি প্রার্থীরাই এই বিজ্ঞপ্তি পড়ে চিন্তায় রয়েছেন? আইনজ্ঞদের একটা বড় অংশ বলছেন, যদি রাজ্য ও এসএসসির রিভিউ পিটিশন কোর্ট খারিজ করে দেয়, তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী সবাইকেই পরীক্ষায় বসতে হবে। যেহেতু রাজ্য সরকার নিজে এর আগে শীর্ষ আদালতে জানিয়েছে যে তারা রায় মেনে নিয়ে নতুন করে নিয়োগ করবে, তাহলে এই পিটিশনে যৌক্তিকতা থাকে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইনজ্ঞদের একাংশ। তবে সেক্ষেত্রে তথাকথিত যোগ্য প্রার্থীদের কথা মাথায় রেখে, যদিও সরাসরি বিজ্ঞপ্তিতে এই কথা কিন্তু উল্লেখ করা হয়নি, স্কুলে পড়ানোর পুরনো অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের উপরে যে বাড়তি 10 নম্বর করে মোট 20 নম্বরের একটা অংশ রাখা হয়েছে, সেটা নিয়ে কোর্ট কী অবস্থান নেয় সেটাই এখন দেখার। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের মূল রায়ের অথবা ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। অর্থাৎ পরিষ্কার বুঝতে পারছি এখানে কিন্তু সমস্ত যে নিয়োগ প্রক্রিয়াটা থাকছে, নতুন করে যে রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে, এই যে নোটিফিকেশান বা গেজেট দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ কিন্তু শর্ত সাপেক্ষ। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশনে কি ফাইনাল আউটকাম আসে বা রিভিউ পিটিশন থেকে কি তথ্য উঠে আসে, তার উপর কিন্তু শর্ত সাপেক্ষ রাখা হয়েছে। এমনও হতে পারে যদি সেখানে স্টে অর্ডার করে দেওয়া হয় সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপর, তাহলে কিন্তু এই পরীক্ষার ভবিষ্যৎ হয়তো অতল গভীরে তলিয়ে যেতে পারে, অন্ধকারের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আবার যদি খারিজ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া, যে নোটিফিকেশান, যে গেজেট রাখা হয়েছে, যে নিয়োগ বিধি রাখা হয়েছে, সেই পদ্ধতিতেই করা হতে পারে। কিংবা আবারও এমনও হতে পারে যে এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারে সুপ্রিম কোর্ট কী আপডেট দেয়, এখানে ইন্টারভিউ নাম্বারের ওপর, ডেমনস্ট্রেশনের ওপর যে নাম্বার ধার্য করা হয়েছে, সেই নাম্বারের ওপর সুপ্রিম কোর্ট কী ফাইনাল আউটকাম দেয়, সেটাই এখন দেখার। অর্থাৎ আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি যে এই নোটিফিকেশান, এই গেজের সম্পূর্ণটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর, এবং সেখানে যে রিভিউ পিটিশন করা হয়েছে, যদিও তার এখনও পর্যন্ত একটাও হিয়ারিং হয়নি, এমনকি হিয়ারিংয়ের জন্য কোনো রকম ডেট লিস্টেডও হয়নি এখনও পর্যন্ত একটাও, সেখানে কিন্তু কি হতে পারে দেখা যাক। আগেকার দিনে কি হবে, আগামী দিনে কি হবে, সেদিকে আমরা তাকিয়ে থাকবো, এবং সেই সঙ্গে আপনারাও কিন্তু সেই সকল আপডেট রাখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন। সমস্ত আপডেট আপনারা কিন্তু এখানে নিয়মিত পাবেন। সেই সঙ্গে একটা কথা আমি বলবো যে এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু নোটিফিকেশান হাতে এসে গেছে, গেজেট এসে গেছে, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর মিলে গেছে, এখন এই গেজেট পছন্দ না হলেও, এই নোটিফিকেশান আমরা মেনে নিতে না পারলেও, আমাদেরকে কিন্তু পড়াশোনা বন্ধ করলে চলবে না। আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং জোর কদমে চালিয়ে যেতে হবে। কেননা সেপ্টেম্বরে পরীক্ষা, ডেট ঘোষণা না করা হলেও মাস ঘোষণা করা দেওয়া হয়েছে। তাই আর কোনো দিকে বেশি চিন্তা নয়, আপডেটগুলো আসবে, আমরা আপডেট রাখবো, কিন্তু আমাদেরকে প্রিপারেশান চালিয়ে যেতে হবে। কেননা রাজ্য সরকার কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করে দিয়েছে, পরীক্ষার ফর্ম ফিল আপের এখানে মূল্য ধার্য করে দিয়েছে, সমস্ত কিছু আমাদেরকে সেদিকে তাকিয়ে থাকতে হবে। এই কেস চলতে থাকবে, কিন্তু সেই সঙ্গে রাজ্য সরকার যেমন বলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে আমাদের কেসের দিকেও আমরা যাব, এবং সেই সঙ্গে কিন্তু আমরা এখানে নিয়োগ প্রক্রিয়ার দিকেও এগিয়ে যাব, ঠিক তেমনই কিন্তু আমাদেরকেও সেই একইভাবে কেসের ব্যাপারেও আপডেটে আমরা রাখবো, ঠিক সেই সঙ্গে আমরাও আমাদের প্রিপারেশন চালিয়ে যাব। এটাই হবে আমাদের এখন একমাত্র প্রতিজ্ঞা, এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। এ ব্যাপারে আপনাদের কাছেও কোনো তথ্য থাকলেই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। বক্স আপনাদের জন্য 24 ঘন্টাই ওপেন থাকছে। আজকের এপিসোড চলুন আজ আপাতত এ পর্যন্তই রাখলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।